নমস্কার। আজকে রবীন্দ্রনাথের জন্মতিথিতে কম কথায় রবীন্দ্রনাথকে একটু জানার চেষ্টা করব এবং রবীন্দ্রনাথের বংশ পরিচয়, তার জীবনধারা সম্পর্কে আমি দু এক কথা বলতে চাই। দ্বারকনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু। দিগম্বরী দেবীর সঙ্গে বিবাহ হয় 1809। এই দ্বারকনাথ ঠাকুর এবং দিগম্বরী দেবীর 5 সন্তান। সে যুগে অত্যন্ত সফল ব্যবসায়ী। তার এই উদ্যোগে ব্যবসার স্বার্থে ভারতবর্ষে রেল পরিষেবার সূত্রপাত হয়েছে এমন কথা শোনা যায়। জাহাজে মাল পরিবহন এবং জাহাজ সারাইয়ের কারখানাও তার কোম্পানির উদ্যোগে প্রতিষ্ঠিত। খিদিরপুরে সেই কারখানা খোলা হয়েছিল 1837 নাগাদ। তবে শুধু ব্যবসা নয়, সমাজ সেবাও তার প্রভূত অবদান রয়েছে। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সংস্পর্শে আসার পরে তার বয়সের ব্যবধান সত্ত্বেও দেশীয় সমাজের উন্নতিকল্পে একত্রে বহু উদ্যোগ গ্রহণ করেছিলেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠা, পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায়, এমনকি সেই 19 শতকে সব ব্যবচ্ছেদে দেশীয় ছাত্রদের অনুপ্রাণিত করা, হিন্দু সমাজের সংস্কার এবং সতীদাহ প্রথা বিলোপের সমর্থন করা তার মধ্যে কতিপয় দৃষ্টান্ত। 1846-এর 1 আগস্ট লন্ডনের নিকটবর্তী সারেতে পরলোক গমন করেন। সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। দিগম্বরী দেবী 1839 সালেই মারা যান। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এবং দেবেন্দ্রনাথ ঠাকুর সারদা সুন্দরী দেবীর সঙ্গে বিবাহ করেন মার্চ মাস 1834। রবীন্দ্রনাথের পিতা এবং দ্বারকনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর। এই দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর 9 পুত্র ও 6 কন্যা, মধ্যে 3 পুত্র 1 কন্যা শৈশবেই মারা যান। চতুর্দশ সন্তান ছিলেন রবীন্দ্রনাথ। জীবিত পুত্রদের মধ্যে রবীন্দ্রনাথই সর্বকনিষ্ঠ। ব্রাহ্মধর্ম গ্রহণ তার জীবনে নিশ্চিতভাবেই অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। পিতা দ্বারকনাথের মৃত্যুর পরে তিনি চিরাচরিত প্রথা অনুসারে শ্রাদ্ধানুষ্ঠান করেননি। সমাজের কাছে তাতে ধিক্কৃত হতে হয়েছিল। নিজের বিশ্বাস বিসর্জন দিতে সম্মত ছিলেন না তিনি। নিজ বিশ্বাসে অবিচল দৃঢ়তা তার চরিত্রের অন্যতম গুণ। তার ভ্রাতা গিরীন্দ্রনাথ ব্রহ্মধর্মে দীক্ষিত হওয়া সত্ত্বেও হিন্দু মতেই শ্রাদ্ধাদি সম্পন্ন করেন। এর থেকে ঠাকুর বাড়িতে 2টি ভাগের সূচনা হয়। দেবেন্দ্রনাথ অনন্য মনা হয়ে ধর্ম ও দর্শন পাঠে ও চিন্তায় নিজেকে নিয়োগ করেন। দ্বারকনাথের মৃত্যুর পরে ঋণের বিপুল বোঝা নিয়ে তিনি অতি সাধারণ জীবনযাপন করে ঋণ শোধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। জীবনের অনেকটা সময় তিনি দেশ ভ্রমণ অতিবাহিত করেন। উত্তর ভারতের মথুরা, লাহোর, অমৃতসর, সিমলা প্রভৃতি স্থানে তিনি একাধিকবার গমন করেন। তার পুত্রদের অনেকেই বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হন। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী। দেবেন্দ্রনাথের বিবাহ হয় যশোর দক্ষিণডিহি নিবাসী রামনারায়ণ চৌধুরীর কন্যা সারদা সুন্দরী দেবীর সঙ্গে মার্চ মাসের 1834-এ। সারদা দেবী প্রকৃত অর্থে শিক্ষিতা ছিলেন না সত্য, কিন্তু একেবারে নিরক্ষরও ছিলেন না। কাজকর্মের অবসরে সারাদিনেই একখানি বই তার হাতে থাকতই। তিনি প্রতিভক্তিপরায়ণা ছিলেন। সংসার ধর্মেও স্বামীর ধর্মমতকে অনুসরণ করতে দ্বিধাবোধ করেননি। তার মনটি শিশুর মতো কোমল ছিল। রবীন্দ্রনাথ লিখেছেন, প্রথমবার পিতার সঙ্গে পাহাড়ে ভ্রমণের পরে ফিরে নানা কাহিনী বলে মাকে আশ্চর্য করে দেওয়ার মতো কথা। পাহাড় হইতে ফিরিয়া আসার পর ছাদের উপরে মাতার বায়ুসেবন সভায় আমি প্রধান বক্তার পদ লাভ করিয়াছিলাম। আমি পিতার কাছে স্বয়ং মহর্ষি বাল্মীকির স্বরচিত অনুষ্টব ছন্দে রামায়ণ পড়িয়া আসিয়াছি।
এই খবরটাতে মাকে সকলের চেয়ে বেশি বিচলিত করিতে পারিয়াছিলাম। তিনি অত্যন্ত খুশি হইয়া বলিলেন, আচ্ছা বাছা, সেই রামায়ণ আমাদের একটু পড়িয়া শোনা দেখি। বড়দাদা আসিতেই কহিলেন, রবি কেমন বাল্মীকির রামায়ণ পড়িতে শিখেছে, একবার শোনা না। চাণক্য শ্লোক তার বিশেষ প্রিয় পাঠ্য ছিল। দেবেন্দ্রনাথও পত্নীকে সংসারে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠা দিয়েছিলেন। দ্বারকনাথ ঠাকুরের এস্টেটে সারদা দেবী নামে তিনি একটি ডিপোজিট অ্যাকাউন্ট সৃষ্টি করেছিলেন 24,700 টাকা দিয়ে, এবং তার সমস্ত উপসত্ত্ব সারদা দেবীই ভোগ করতেন। তার মৃত্যু হয় আনুমানিক 49 বছর বয়সে। যতীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। কাদম্বরী দেবীর সঙ্গে যতীন্দ্রনাথের বিবাহ হয় 5ই জুলাই 1868। চিত্তবিদ্যা, সঙ্গীত, নাটকাদি রচনায় যতীন্দ্রনাথের বিচিত্র প্রতিভার স্বাক্ষর দেখা যায়। নাট্যশিল্পে তার অপরিসীম উৎসাহ ছিল। সংস্কৃত, মারাঠি ও ফরাসি ভাষায় থেকে নাটক, প্রবন্ধ, গল্প প্রভৃতি অনুবাদে তিনি কৃতিত্ব দেখিয়েছিলেন। রবীন্দ্রনাথের সাহিত্য চর্চার উন্মেষক্ষণে যতীন্দ্রনাথের এবং কাদম্বরী দেবীর প্রভাব তুলনাহীন। রবীন্দ্রনাথের কথায় জ্যোতিদাদা তখন প্রত্যহই প্রায় সমস্ত দিন ওস্তাদি গানগুলোকে পিয়ানো যন্ত্রের মধ্যে ফেলিয়া তাহাদিগকে যথেচ্ছ মন্থন করিতে প্রবৃত্ত ছিলেন। জ্যোতিদাদার এমন কর্ম আর করব না প্রহসনে আমি অলীকবাবু সাজিয়াছিলাম। সেই আমার প্রথম অভিনয়। তখন লিখিতেছি, গাহিতেছি, অভিনয় করিতেছি, নিজেকে সকল দিকেই প্রচুরভাবে ঢালিয়া দিতেছি। আমার সেই 20 বছরের বয়সটাতে এমনি করিয়া পদক্ষেপ করিয়াছি। সেদিন এই যে আমার সমস্ত শক্তিকে এমন দুর্দাম উৎসাহে দৌড় করাইয়াছিলেন, তার সাথে ছিলেন জ্যোতিদাদা। 76 বছর বয়সে রাঁচিতে তার মৃত্যু হয়। জ্যোতিদাদা নিঃসন্তান ছিলেন। কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান। রবীন্দ্রনাথ নতুন বৌঠান সম্পর্কে লিখেছেন, সাহিত্যে বউ ঠাকুরণীর প্রবল অনুরাগ ছিল। বাংলা বই তিনি যে পড়িতেন কেবল সময় কাটাইবার জন্য তাহা নহে, তাহা যথার্থই তিনি সমস্ত মন দিয়া উপভোগ করিতেন। তাহার সাহিত্য চর্চায় আমি অংশী ছিলাম। আমার অহংকারকে প্রশ্রয় দিলে তাহাকে দমন করা দূর হইবে, এই কথা তিনি নিশ্চয়ই বুঝিতেন। তাই কেবল কবিতা সম্বন্ধে নহে, আমার গানের কণ্ঠ সম্বন্ধেও তিনি আমাকে কোনো মতে প্রশংসা করিতে চাহিতেন না। খুব ভালোবাসতুম তাকে, তিনিও আমায় খুব ভালোবাসতেন। এই ভালোবাসায় নতুন বৌঠান বাঙালি মেয়েদের সঙ্গে আমার প্রাণের তার বেঁধে দিয়ে গেছেন। রানীচন্দ্রের বর্ণনায় আছে, রবীন্দ্রনাথ তার শেষ সময়ে বলেছেন, নতুন বৌঠান মারা গেলে কি বেদনা বাজল বুকে। মনে আছে সে সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি, কোথায় তুমি নতুন বৌঠান, একবার এসে আমায় দেখা দাও। সেই সময় আমি এই গানটাই গাইতুম বেশি, আমার প্রাণের পরে চলে গেলে কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে চলে গেলে, বলে গেলে না, সে যে কোথায় গেল ফিরে এলো না। মৃণালী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। রবীন্দ্রনাথের সঙ্গে 9 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের যশোহরের ফুলতানি গ্রামে বেণীমাধব রায়চৌধুরীর 10ম বর্ষীয় কন্যা ভবতারিণী দেবীর বিবাহ হয়। ঠাকুরবাড়িতে তার নামকরণ হয় মৃণালিনী। শুরু হলো তার ভবতারিণীর মৃণালিনী হয়ে ওঠার শিক্ষা। মহর্ষির নির্দেশে ঠাকুরবাড়ির আদব কায়দায় বচনভঙ্গির ঘরোয়া তালিম চলল। মৃণালিনী পড়তে গেলেন লোরেটো হাউসে। ইংরেজি, বাংলা ও সংস্কৃতের সঙ্গে তার ভালোই পরিচয় হয়েছিল। ইংরেজি উপন্যাস পড়ে মুখে মুখে অনুবাদ করে তিনি গল্প শোনাতেন। তিনিও বাড়ির অন্যান্য মেয়ে বউদের মতো অভিনয় করেছেন, রামায়ণ অনুবাদ করেছেন, রবীন্দ্রনাথের নির্দেশে রূপকথা সংগ্রহ করেছেন, আমোদ প্রমোদ দুঃখ সুখে সবার কাছে এসে দাঁড়িয়েছেন। তাদের 3টি কন্যা, মাধুরীলতা, রেণুকা ও মীরা, এবং 2টি পুত্র,
রথীন্দ্রনাথ ও সমীন্দ্রনাথ। পত্নীকে রবীন্দ্রনাথ আদর করে যেসব চিঠি লিখেছিলেন তা মুদ্রিত আকারে পাওয়া যায়। 1890 সালে কবির 29 বছর বয়সের পত্নীকে লিখেছেন, ভাই ছোট বউ যেমন গাল দিয়েছিল অমনি চিঠির উত্তর এসে উপস্থিত। ভালো মানসীর কাল নয়, কাকুতি মিনতি করলেই অমনি নিজ মূর্তি ধারণ করেন, আর দুটো গাল মন্দ দিলেই একেবারে জল। একেই তো বলে বাংলার ছি ছি ছোট লোককে পর্যন্ত বাঙাল করে তুললে গা। আমাদের চিঠি যখন এলো তখন খুব কথাবার্তা চলছে, চিঠিও খুলতে পারিনি, উঠতেও পারিনি। রবীন্দ্রনাথের রাজা ও রানীর প্রথম অভিনয়ে মৃণালিনী সেজেছিলেন নারায়ণী। জীবনের সব ক্ষেত্রে এমনকি শান্তিনিকেতনে আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার বাসনা নিয়ে রবীন্দ্রনাথ সেখানে গেলেন, মৃণালিনীও তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। শুধু গয়না দিয়ে নয়, আশ্রমের কাজেও মৃণালিনী স্বামীকে যথার্থ সাহায্য করেছেন। তিনি ব্রহ্মচর্য আশ্রমে দেখাশুনো করতেন, শিশুদের অপরিসীম মাতৃস্নেহে নিজের কাছে টেনে নিয়ে তাদের হোস্টেলের আসার দুঃখ ভুলিয়ে দিতেন। কিন্তু কঠোর পরিশ্রমের তীব্র আঘাত সহ্য করতে না পেরে আশ্রম বিদ্যালয় স্থাপনের মাত্র 11 মাস পরেই মাত্র 29 বছর বয়সে বিদায় নিলেন মৃণালিনী। বিদায় বেলায় স্বামীর সান্নিধ্য এবং অক্লান্ত সেবার সংবাদ তাদের পুত্র রথীন্দ্রনাথের বর্ণনায় পাওয়া যায়। জীবনের প্রতিপদে লোকান্তরিত মৃণালিনীর অভাব অনুভব করেছেন রবীন্দ্রনাথ। এমন কেউ নেই যাকে সব বলা যায়। স্মরণের কবিতাগুচ্ছে ঝরে পড়েছে মৃণালিনীর জন্য কবির বেদনা। মাধুরীলতা রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ কন্যা এবং মাধুরীলতার স্বামী শরৎচন্দ্র চক্রবর্তী। মেয়ের নাম মাধুরীলতা। কবির বড় আদরের বেলা, বেলি বা বেলুবুড়ি, ফর্সা রং, অপরূপ সুন্দর মুখ। কিছু চিঠিপত্র ও স্মৃতিকথা ছাড়াও বেলার শৈশব চিরকালের মতো ধরা আছে কাবুলিওয়ালা গল্পের মিনির মধ্যে। মাধুরীলতা পড়েছেন বাড়িতে 3 জন ইংরেজ শিক্ষায়ত্রী এবং 3 জন শিক্ষকের কাছে শিখতেন লেখাপড়া। এছাড়া পড়তেন বাবার কাছে। কবি মেয়ের শিক্ষার ব্যাপারে পরামর্শ নিয়েছেন ভগিনী নিবেদিতার। দেশি বিলেতি গান, সাহিত্য, এমনকি নার্সিং পর্যন্ত শিখিয়েছিলেন। কবি বিহারীলাল চক্রবর্তীর পুত্র শরৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র। তার সঙ্গে মাধুরীলতার বিবাহ হয়। সখী অনুরূপাকে নিয়ে মাধুরী মুজফ্ফরপুরে গড়ে তুলেছেন লেডিজ কমিটি। যুগ্ম সম্পাদিকা হলেন দুজনেই। তারপর প্রতিষ্ঠা করলেন একটা গার্লস স্কুল, চ্যাম্বান বালিকা বিদ্যালয়। লেখাপড়ায় আগ্রহ ছিল শরৎ কুমারের, তিনি খুব পড়তেন। অনুবাদ ছাড়া মাধুরীর 3টে গল্প নতুনত্ব ও শক্তির পরিচয় পাওয়া যায়। এখনো পর্যন্ত মাধুরীর লেখা 8টি গল্পের খোঁজ পাওয়া গেছে। সুরো, মাতাশত্রু, সৎপাত্র, অনাদৃতা, চোর প্রভৃতি গল্প ছাপা হয়েছিল ভারতী, প্রবাসী এবং সবুজ পত্রে। মারণ রোগে আক্রান্ত হলে কবি প্রতিদিন তার অতি প্রিয় বেলাকে দেখতে যেতেন। একদিন উপস্থিত হয়ে বাড়িতে কান্নার রোল শুনে বুঝতে পারলেন কন্যা আর ইহলোকে নেই। জোড়াসাঁকোর বাড়িতে ফিরে ফিরে দৈনিক কার্য নির্বাহ করেছিলেন, কাউকে জানতেই দেননি তার বেদনার কথা। রথীন্দ্রনাথ ঠাকুর কবির জ্যেষ্ঠ পুত্র। 1889 সালের জুন মাসে বেলাকে নিয়ে সোলাপুর থেকে জোড়াসাঁকোয় আসার পর কবি ইন্দিরা দেবীকে যে পত্র লেখেন তাতে তিনি ছোট রথীন্দ্রনাথকে দেখে বিস্ময় প্রকাশ করেছেন। খোকাকে দেখে ভারী নতুন রকম বোধ হলো। মস্ত গোল মাথা, নিতান্ত হাঁদা, বেশ একটু কালো, মাথা নেড়া, ফুলো গাল, পরম নির্বুদ্ধিতার মতো চোখ, মুখের ভাব সর্বদা টলমল, হাতগুলো ফুলো ফুলো, মোটা মোটা, মুঠো করা। রথীন্দ্রনাথ বড় হলে পিতা তাকে ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান শিক্ষার্থে আমেরিকা পাঠিয়েছিলেন। শান্তিনিকেতনে
জেনেটিক্স নিয়েও তিনি পড়াতেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত হওয়ার পরে তিনি ছিলেন বিশ্বভারতীর প্রথম উপাচার্য। শান্তিনিকেতনের গড়ে ওঠায় তার অবদান অপরিমেয় ও অনস্বীকার্য। মীরা বা অতশীলতা রবীন্দ্রনাথের কনিষ্ঠ কন্যা। 1894 সালে 13 জানুয়ারি জন্ম হয় রবীন্দ্রনাথের কনিষ্ঠ কন্যা মীরার। তার পোশাকি নাম ছিল অতশীলতা। মীরার শিক্ষাও শুরু হয় বাড়িতেই। লরেন্স সাহেবের কাছে ইংরেজি শিখেছেন। কার্তিকচন্দ্র নান শেখাতেন ছবি আঁকতে। কবি নিজে মেয়েকে ইংরেজিতে চিঠি লিখতে উৎসাহ দিতেন। 6 জুন 1907 সালে নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সাথে মীরার বিবাহ হয় এবং জামা তাকে কৃষিবিদ্যা শিক্ষার জন্য আমেরিকা পাঠান। দাম্পত্য জীবন সুখের ছিল না। স্মৃতিকথা লেখার আগে তিনি কয়েকটি দেশি বিদেশি ইংরেজি প্রবন্ধের সার সংকলন করেন। 8টা ছাপা হয় প্রবাসীতে, 3টি তত্ত্ববোধনী পত্রিকায়। শমীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। শমীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র। তিনি পুত্রকে খুবই স্নেহ করতেন। শোনা যায় চরিত্রে ও চেহারায় কবির সঙ্গে তার যথেষ্ট মিল ছিল। পূজাবকাশের সময় শমীন্দ্র তার সমবয়সী বন্ধু শরৎচন্দ্রের সঙ্গে মুঙ্গেরে বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে তার কলেরা হয় এবং তারপরেই তার মৃত্যু হয়। সমীর মৃত্যুতে কবির মনে নিদারুণ আঘাত লাগে। এই ঘটনার অনেক দিন পর মীরা দেবীর পুত্র নীতীন্দ্রনাথেরও মৃত্যুতে মীরা দেবীকে সান্ত্বনা দিয়ে রবীন্দ্রনাথ 28 আগস্ট 1932 সালে যে চিঠি লিখেছেন তার মধ্যে প্রসঙ্গক্রমে শমীন্দ্রনাথের মৃত্যুর কথা স্মরণ করেছেন। যে রাতে সমী গিয়েছিল সে রাতে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্বসত্তার মধ্যে তার অবাধ গতি হোক। আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে। সমী যে রাতে গেল তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়ছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি। সমস্তর মধ্যে সবেই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্য আমার কাজও বাকি রইল। প্রতিমা দেবী কবির পুত্রবধূ, রথীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। প্রতিমা দেবী ছিলেন গগনেন্দ্রনাথের ভগ্নী বিনয়ী দেবীর কন্যা। প্রথমে মাত্র 11 বছর বয়সে প্রতিমা দেবীর বিয়ে হয় গুণেন্দ্রনাথের ছোট বোন কুমুদিনীর ছোট নাতি নীলানাথের সঙ্গে। কিন্তু নীলানাথ কিছুদিনের মধ্যেই গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান। এর 5 বছর পর রথীন্দ্রনাথ বিদেশ থেকে ফিরলে রবীন্দ্রনাথ প্রতিমা দেবীর পুনর্বিবাহ দেবার প্রস্তাব করেন। অনেক বাধা সত্ত্বেও সমাজকে অগ্রাহ্য করে গগনেন্দ্র নিজে দাঁড়িয়ে থেকে প্রতিমা দেবীর পুনর্বিবাহ দেন। শান্তিনিকেতনে প্রতিমা দেবীর শিক্ষা শুরু হয়। কবি নিজেও দৃষ্টি রাখতেন। কিছুদিনের মধ্যেই তিনি সাহিত্য ক্ষেত্রে চিত্রকলায় পারঙ্গম হয়ে ওঠেন। তার লেখা গুরুদেবের ছবি রবীন্দ্রনাথের চিত্র বিচারের মাপকাঠি। প্রতিমা দেবী নিঃসন্তান ছিলেন। তার একটি পালিত কন্যা ছিল, নাম নন্দিনী। কবির বিবাহ হয়েছে 1883-তে। মৃণালিনীকে ঠাকুরবাড়ির উপযুক্ত করে তোলার জন্য তাকে লেখাপড়ার আদব কায়দা শেখানো হতে লাগল। 1886-তে তার জ্যেষ্ঠ কন্যা মাধুরীলতার জন্ম। জীবন চলেছে সৃষ্টির আনন্দ বেদনা ঘিরে। মেয়ে যখন 4 বছরের তখন কবি এবং তার পরিবার, তাদের মধ্যে দিদিরা তাদের সন্তানাদিও ছিলেন, দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলেন। শিশুকন্যার তৎকালীন কর্মকাণ্ডের সরস বর্ণনা দিয়ে তিনি ভ্রাতুষ্পুত্রী ইন্দিরাকে যে চিঠি লিখেছেন তাতে 25 বছরের পিতার অকৃত্রিম স্নেহ যেন ঝরে ঝরে পড়েছে। সন্তান শোক কবিকে বারবার সইতে হয়েছে। তার বেলিবুড়ি মৃত্যুর পরে কবি বড় দুঃখে একটি চিঠিতে লিখেছেন, ও বড় ভালো ছিল,
1888 তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথের জন্ম হয়েছে। কবি তাকে রথী বলেই ডাকতেন। এরপর কিছুদিন গাজীপুরে বসবাস। 1890 সালে বাস করেন পদ্মার তীরে। সাজাদপুরে ছিলেন ওই সময়টিতেই। রাজর্ষি উপন্যাস থেকে বিসর্জন নাট্যকাব্য গড়ে উঠেছিল এই সাজাদপুরে 1891 সালে। এই বছরেই তার দ্বিতীয় কন্যা রানী বা রেণুকার জন্ম। সেই বছরের শেষে বাংলার 7ই পৌষ শান্তিনিকেতনে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, ব্রাহ্ম সমাজের উপাসনা গৃহ। সেই 7ই পৌষকে ঘিরে আজও শান্তিনিকেতনে পৌষ মেলা আয়োজন হয়। আজও দেশ বিদেশের মানুষ সেই মেলায় মিলিত হয়ে আনন্দিত হন। আদিবাসীরা আসেন পসরা নিয়ে। বাউল গানের জন্য তৈরি হয় আলাদা মঞ্চ। বছরের শেষে শান্তিনিকেতন মুখর হয়ে ওঠে। এর মধ্যে 1890 সালে তিনি দ্বিতীয়বার বিলেতে গিয়েছিলেন। ভ্রমণ করেছিলেন ইউরোপের নানান দেশে। পত্নীকে লেখা পত্রেও তার হদিস পাওয়া যায়। 19 শতকের সেই শেষের দশকটিতে কবির কাব্য সৃষ্টি চলেছিল তার আপন গতিতে। রচিত হচ্ছিল গল্প ও প্রবন্ধ, তৈরি হচ্ছিল একের পর এক গান। সৃষ্টির মুখ্য আনন্দে যেন ওই গান তৈরির মাধ্যমে। রোজ একটি গান তৈরি করতে পারলে যেন জগতে আর কিছুই চাহিবার থাকে না। অথচ এই সময় তিনি পরিবারের তরফে জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। সে কর্তব্য পালন করতেই হচ্ছে। তার এই সঙ্গে প্রথমে সাধনা ও পরে ভারতী পত্রিকা সম্পাদনার কাজ শুরু করেন। 1894 কন্যা মীরা ও 1896 পুত্র সমীন্দ্রনাথের জন্ম। তার অতি প্রিয় ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ মারা গেলেন 1899। বড় ভালোবাসতেন বলুকে। এই বছরেই শান্তিনিকেতনের আচার্য পদে তিনি আসীন হন। 1901-এ মাধুরীলতা ও রেণুকার বিবাহ দিয়েছিলেন কবি। মাধুরীলতার বয়স তখন 16 আর রেণুকার মাত্র 10। বাল্যবিবাহের বিরোধী হওয়া সত্ত্বেও কোন কারণে বোধ করি তিনি এই বিবাহ দিতে বাধ্য হয়েছিলেন। 1901-এ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা হয়। কবির শিক্ষা ভাবনা ও শান্তিনিকেতন প্রতিষ্ঠার বর্ণনায় আমরা তার আভাস পাই।